ডক্টর ইউনূস এই বিষয়গুলি কি বুঝতে পারছেন? এটা কি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, তাকে ব্যর্থ করার জন্য কোনো প্রচেষ্টা, পুরনো ফ্যাসিবাদ আওয়ামী লীগ নতুন করে ফিরে আসার কি কোনো ষড়যন্ত্র, নাকি একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে তাকে ব্যর্থ করে দিয়ে সারা দুনিয়ার কাছে তাকে অপদস্থ করার জন্য কোনো সুগভীর চক্রান্ত চলছে? এই বিষয়গুলো তাকে ভাবতে হবে, এবং তিনি যদি না ভাবেন তাহলে আমরা কিন্তু সবাই বিপদে পড়বো। এর কারণ হলো ডক্টর ইউনূস কিন্তু এখন আর কোনো ব্যক্তি নন। আমি মনে করি যে ডক্টর ইউনূস যে সময়টাতে ক্ষমতাতে বসলেন, বাংলাদেশের একটা সিঙ্গেল লোক তার বিরোধিতা করেনি। এমনকি আওয়ামী লীগের যারা লোকজন, তাদের কষ্ট লেগেছে, কিন্তু তারা মনে করেছেন যে না, এই মুহূর্তে ডক্টর ইউনূসের চেয়ে ভালো মানুষ, যোগ্যতম মানুষ, সর্বজন গ্রহণযোগ্য মানুষ বাংলাদেশের দ্বিতীয়টি নেই, তারই এই মুহূর্তে ক্ষমতায় বসা উচিত। তো এখন আমরা তাকে নিয়ে যে বড় চিন্তা করেছি, তাকে নিয়ে যে বসিয়েছি, এই পুরো জিনিসটাই নির্ভর করবে তার সফলতার উপরে। তিনি যদি সফল হতে পারেন তাহলে আমাদের সবার সুখ এবং শান্তি বৃদ্ধি পাবে, আর তিনি যদি অসফল হয়ে যান তাহলে আমাদের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না, এবং আমাদের যত রকম সমস্যাগুলো রয়েছে সব সমস্যা সুদে আসলে বহুগুণ হয়ে যাবে। এবং কোনো কারণে যদি তার পরাজয় ঘটে তাহলে তার অবস্থানে যারাই আসবেন, সেটা বিএনপি আসুক, জামাত আসুক কিংবা আওয়ামী লীগ আসুক, তিনি এবং তার যারা সাঙ্গপাঙ্গ সবাই কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন। আর তিনি যদি বিজয়ী হয়ে ক্ষমতা হস্তান্তর করেন আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর মতো করে, তাহলে তিনি পূজনীয় হবেন, স্মরণীয় হবেন, বরণীয় হবেন, এবং আমরা বলতে পারবো যে আমাদের বাংলাদেশে একজন ডক্টর ইউনূস আছেন, এবং ভবিষ্যতে বলতে পারবো ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের ছিলেন। কিন্তু এই যে বর্তমান অবস্থাতে তার বিরুদ্ধে, সেটা ষড়যন্ত্র হোক, পরিবেশ পরিস্থিতি যা কিছুই হোক না কেন, এটির বিরুদ্ধে তিনি কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারছেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে এলেন পাকিস্তান থেকে, তিনি কিন্তু উইদিন 1 মান্থের মধ্যে বুঝতে পারলেন যে তাকে নিয়ে সুগভীর চক্রান্ত হচ্ছে। কি চক্রান্ত? প্রথম চক্রান্ত ভারত, দ্বিতীয় চক্রান্ত ভারতের যে একটা তাবেদার গ্রুপ ছিল যারা মুজিবনগর সরকারকে নিয়ন্ত্রণ করত, তারা। তৃতীয়ত খন্দকার মুশতাকের নেতৃত্বে প্রো আমেরিকান এবং প্রো পাকিস্তানি একটা গ্রুপ ছিল, তারা। চতুর্থ প্রবলেম ছিল যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এই কর্মকর্তা অংশগ্রহণ করেনি, চোখ বুজে থেকেছিল, তারা। আর যারা বিরোধিতা করেছে, তারা। আর যারা পাকিস্তানে ছিল, তারা। এই 4টি গ্রুপ রাষ্ট্রীয় বাহিনীতে তৈরি হয়ে গেল। ছাত্রলীগের মধ্যে 2টো গ্রুপ তৈরি হয়ে গেল। আর রাজনৈতিক যে সকল বন্ধু ছিল মুক্তিযুদ্ধের সময়, যারা সমন্বিতভাবে আমাদের এই সময়টিতে দেখবেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই মিলে কিন্তু শেখ হাসিনাকে তাড়ানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে যে যার অবস্থান থেকে কাজ করেছে, কোনো রকম যোগাযোগ ছাড়াই কিন্তু তারা এই কাজগুলো করেছে। একইভাবে 1971 সনেও কিন্তু তৎকালীন যত রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, কলকাতাতে, যেখানে যেখানে থাকুক না কেন, তারা কিন্তু বসে বসে এই কাজগুলো করার চেষ্টা করেছে। কিন্তু যখনই দেশ স্বাধীন হয়েছে অমনি তাদের মধ্যে বিরোধ শুরু হয়ে গেছে, মারাত্মক বিরোধ। আওয়ামী লীগের সঙ্গে সেই ন্যাপের বিরোধ, আওয়ামী লীগের সঙ্গে কমিউনিস্ট পার্টির বিরোধ, তারপরে আওয়ামী লীগের সঙ্গে পূর্ব বাংলা সর্বহারা পার্টির বিরোধ, এরপর অন্যান্য যে সকল যাকে বলা হয় আন্ডারগ্রাউন্ডের দল ছিল সেগুলোর বিরোধ, জামাত ইসলামের বিরোধ, নেজাম ইসলামী পার্টির বিরোধ, মুসলিম লীগ তখন ছিল, মুসলিম লীগের বিরোধ, সব মিলিয়ে বঙ্গবন্ধু তছনছ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল তার। এবং তিনি সেই জিনিসগুলো সামাল দিতে পারেননি। সামাল দিতে না পারার কারণে তার পরিণতি কি হয়েছিল, তার সরকারের পরিণতি কি হয়েছিল? একটি স্বাধীন বাংলাদেশে যেভাবে অকাতরে 2 হাতে বিদেশির অর্থ সাহায্য করেছিলেন,
সেই অর্থ বটমলেস বাস্কেট এর মতো অবস্থা হয়েছিল। ফলে দাতা যারা সংস্থা তারা হতাশ হয়ে গিয়েছিলেন যে বাংলাদেশকে আর টাকা দেয়া যাবে না। এর কারণ হলো এখানে যা কিছু দেওয়া হয় তলা দিয়ে পুড়ে যায়, এটা তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট, সেই যে বিখ্যাত হেনরি কিসিঞ্জারের সেই কুখ্যাত কথা। তো এখনো বঙ্গবন্ধুকে নিয়ে যেরকম একটা আশাবাদ ছিল, ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু এরকম একটা আশাবাদ ছিল, এবং 1 মাসের মধ্যে বঙ্গবন্ধু যেভাবে স্বপ্নভঙ্গ করেছেন, ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু এখন অনেকগুলো স্বপ্নভঙ্গ মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এটি আমি স্পষ্টতই মনে করব যে তার বিরুদ্ধে অনেকগুলো ষড়যন্ত্র হচ্ছে দেশের ভিতরে, সচিবালয়, বিচারালয়, পুলিশ হেডকোয়ার্টারে, রাজনীতির অফিসগুলোতে, ব্যবসায়িক সেই যে সংগঠনগুলো সেখানে, আন্ডারওয়ার্ল্ডে, জেলখানাতে, এমন কোনো জায়গা নেই যেখানে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে না। এখন এই চক্রান্ত তিনি কিভাবে মোকাবেলা করবেন এটা তিনি ভালো জানেন। আমরা শুধু বাইরে থেকে যে জিনিসটা দেখছি তাকে শুধু অ্যালার্ট করা যে কেন রাতারাতি অনেকগুলো চিহ্নিত সন্ত্রাসী 1 সপ্তাহের মধ্যে মুক্তি পেয়ে গেল। কেন বলেন? এর আগে তো তারা কখনো পায়নি, বিএনপির আমলেও পায়নি, আওয়ামী লীগের আমলেও পায়নি। তো সেই লোকগুলো, খুবই কুখ্যাত লোকগুলো কেন ছাড়া পেয়ে গেল জেলখানা থেকে? অনেকগুলো গুরুত্বপূর্ণ পদ পদবি মানে এত দ্রুত সেখানে পরিবর্তন হয়ে গেল, যেগুলো ডক্টর ইউনূস ইচ্ছা করে করেছেন বা তার ইচ্ছাতে হয়েছে আমার কাছে মনে হয়নি। কেন হলো? এটা হলো আমার প্রশ্ন। অনেকগুলো নিয়োগ, অনেকগুলো বদলি কেন হলো? এরপর এই যে এত বিশাল পরিবর্তন পুলিশে আনা হলো, কমান্ড পরিবর্তন করা হলো, আওয়ামী লীগের লোকগুলো সব পালিয়ে গেল, তারপরেও কেন এখন পর্যন্ত থানাগুলোতে প্রাণ চাঞ্চল্য এলো না? তাহলে এই পরিবর্তন করে লাভটা কি হলো? পরিবর্তন না করলে তো ভালো হতো। তো এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কগনিজেন্সে নিতে হবে এবং সেই অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে হবে। ষড়যন্ত্র সীমাহীন। এই যে দেখুন, 2 দিন আগে যে সকল ব্যবসায়ী নেতারা যারা সেই গত 15 বছর ধরে 2 হাতে টাকা রোজগার করেছে এবং তাদের দেশে এবং দেশের বাইরে এত বেশি টাকা ব্যাংক বিমা থেকে লুট করে, একজন যদি 1 লক্ষ কোটি টাকা লুট করে থাকে, তার শিল্প কলকারখানা যদি শ্রমিকরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ওই শিল্প প্রতিষ্ঠানের দাম 1000 কোটিও টাকা না। তার হাতে তো 99,000 কোটি টাকা আছে। এখন সেই 99,000 কোটি টাকা সে জেলখানাতে বসে যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যবহার করে 5,000 কোটি টাকা, তাহলে এটি কি তার জন্য খুব একটা ব্যাড ইনভেস্টমেন্ট হবে? অবশ্যই নয়। 2 দিন আগে যে সমস্ত শিল্প গ্রুপ, ব্যবসায়ী প্রতিষ্ঠান এর মালিক এবং ট্রেড অর্গানাইজেশনে তারা শেখ হাসিনার জন্য জীবন দিত, তারা এই গত 1 মাসের মধ্যে 4-5 বার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক করে সেই একই লোক, একই চেহারা, একই কথা, একই ভাষা, শুধু সেই মূল যে চেয়ারটি যেখানে শেখ হাসিনা বসছেন সেখানে শুধু ডক্টর ইউনূস বসে আছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে সাভার, আশুলিয়াতে বিভিন্ন এলাকাতে যা কিছু ঘটছে, এটাকে কি খুব স্বাভাবিক এবং সহজ অবস্থা বলে মনে হয়? তো এখন এগুলো মোকাবেলা করার জন্য যে ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার, যে ধরনের বুদ্ধি দরকার, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। এটি ডোনাল্ড লু এসে ওনাকে কোনো বুদ্ধি দিতে পারবেন না। আমেরিকার কোন লোক তাকে বুদ্ধি দিতে পারবেন না। তিনি দেখেছেন যে এই আমেরিকার বড় বড় মানুষ, হিলারি ক্লিন্টন থেকে শুরু করে বারাক ওবামা, সবাই মিলে চেষ্টা করে শেখ হাসিনার রোষানল থেকে তাকে রক্ষা করা যায়নি, তিনি রক্ষা পাননি, তাকে কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে। তো কাজেই যে বুদ্ধি দিয়ে তিনি এই কোর্ট কাছারি মোকাবেলা করেছেন এবং মোকাবেলা করতে করতে একটা সময় তিনি যখন হতাশ হয়ে পড়েছেন, তখন সুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, ওইরকম একেবারে বনলতা সেনের মতো ক্ষমতার চেয়ার তার কাছে চলে এসেছে। তো এটা একটা ম্যাজিক্যাল চেয়ার, রিভলভিং চেয়ার, এবং খুব গরম। এই চেয়ারের অনেক বেশি গরম। সেই গরম গ্রামীণ ব্যাংকের চেয়ারে বসার গরমের মতো নয়।
বা তিনি শেখ হাসিনার রোষানলে পড়ে তিনি যে দুর্ভোগ দুর্দশা হইয়াছেন বা ভোগ করেছেন, এখন তিনি ক্ষমতার চেয়ারে বসে যে কষ্টগুলো পাচ্ছেন, এইগুলো তার সে আগের কষ্টের মতো না, এই কষ্ট অনেক অনেক বেশি। এবং এই কষ্ট মোকাবেলা করার জন্য, এই কষ্ট ধামাচাপা দেওয়ার জন্য এখানে চোখের পানির কোনো মূল্য নেই, হতাশার কোনো মূল্য নেই, শুয়ে থাকার কোনো মূল্য নেই, পালানোর কোনো সুযোগ নেই। এখানে যুদ্ধ করে এই ষড়যন্ত্র তাকে মোকাবেলা করতে হবে। তার হিম্মত লাগবে, শক্তি লাগবে, তাগত লাগবে, লিডারশিপ কোয়ালিটি লাগবে। তো এই জিনিসগুলো নিয়ে তিনি তার ষড়যন্ত্র মোকাবেলা করুন এবং তিনি বুঝতে পারেন যে সবকিছু স্বাভাবিকভাবে চলছে না। আগে তো তাকে বুঝতে হবে, হি মাস্ট হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে সবকিছু স্বাভাবিকভাবে চলছে না, এটা তাকে বুঝতে হবে। তিনি যদি ওখানে বসে শেখ হাসিনার মতো মনে করেন সব ঠিক আছে, সব মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, সব মানুষ জয় বাংলার দল, এরকম শেখ হাসিনা তো শেষ পর্যন্ত সেই জিনিসগুলি মনে করেছেন। এই দেশ তার, তিনি সেনাবাহিনীর প্রধানকে নিয়োগ দিয়েছেন, তার কথা মতো সবকিছু চলবে, তার কথা মতো গুলি চলবে। তিনি বন্দুক দিয়েছেন গুলি করার জন্য, বন্দুক দিয়েছেন চুমা দেওয়ার জন্য নয়। তো এরকম চিন্তা চেতনার ফলে শেখ হাসিনার যে পরিণতিগুলো হয়েছে, সেই পরিণতি সমস্ত ফ্যাসিস্টদের হয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূসদের মতো যারা মহান ব্যক্তি এবং যারা কর্মজীবন আরো মহান হয়ে পড়েন, তারা আগে যেখানে বসে তিনি সমস্ত সমস্যাগুলো বুঝতে পারেন। এখন ব্যাংকিং এর যে সমস্যা, সংস্কারের সমস্যা, ওরে মন্ত্রী বানানো, এরে বাদ দেওয়া, এগুলো অনেক অনেক পেছনের সমস্যা। তার সামনে একটা ক্রাইসিস হিসেবে যে প্রবলেমগুলো আছে প্রতিটা মুহূর্তে, সেই ক্রাইসিসগুলো তাকে বুঝতে হবে, সেই ষড়যন্ত্রগুলো তাকে বুঝতে হবে, অ্যাসার্টেন করতে হবে এবং এই সমস্যা সমাধানের ব্যাপারে তাকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। দোয়া করি, প্রার্থনা করি তিনি যেন এই সমস্যাগুলো সমাধান করতে পারেন।